দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। দেশে করোনার শতকরা ৮০% ভারতীয় ধরন, সীমান্ত জেলায় বাড়ছে মৃত্যু। প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব, উৎপাদন কর্মসংস্থান বাড়বে আশা অর্থমন্ত্রীর। বাজেটে কাঠামোগত দুর্বলতা, নেই জীবিকার রূপরেখা, সিপিডির পর্যালোচনা। সংকটে সময়োপযোগী বাজেট বললেন কাদের, কাল্পনিক মন্তব্য ফখরুলের। এবারে পুরো আয়োজন। দেশের বিভিন্ন স্থান থেকে করোনার ৫০টি নমুনা সংগ্রহ করে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে তার শতকরা ৮০% মধ্যে পাওয়া গেছে ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর মনে করছে এরই মধ্যে দেশে করোনার ডেল্টা ধরনের সামাজিক বিস্তার ঘটেছে। এটি উদ্বেগজনক জানিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মৃদু লক্ষণকেও অবহেলা করা উচিত নয়। করোনা ভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৬টি নমুনার ১৫টি, ঢাকার ৪টির ২টি ও গোপালগঞ্জের ৬০টি নমুনার সবকয়টিতে মিলেছে করোনার ভারতীয় ধরন ডেল্টা। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ ও পিরোজপুর থেকে সংগ্রহ করা নমুনাতেও পাওয়া গেছে অতি সংক্রামক এই ধরন। সবাই তো গুরুতর অসুস্থ হন না, সবাই তো হাসপাতালে যেতে হয় না। শতকরা ৯৫% মানুষই কিন্তু হাসপাতালে যেতে হয় না, তারা মৃত্যু লক্ষণযুক্ত। কিন্তু তাদের সবাইকেই কিন্তু আইসোলেশন নিশ্চিত করা দরকার। হাসপাতালে যদি সম্ভব না হয়, তার বাড়িতে যেন তিনি থাকতে পারেন এবং তাকে চিকিৎসকের পরামর্শে থাকা দরকার। কারণ অপ্রয়োজনীয় ওষুধ খেয়ে তারা কিন্তু তাদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস সহ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সহ অন্য নানা জটিলতা হতে পারে। ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্তদের ১/৪-১/ই বয়স ২১ থেকে ৩০ বছর, ৫০-এর ঊর্ধ্বে ৪ জন আর ৩ জনের বয়স ১০ বছরের নিচে। ১৪ জনের বিদেশ ভ্রমণ কিংবা দেশের বাইরে থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ার তথ্য পাওয়া যায়নি, যা দেশে ভারতীয় ধরনের সামাজিক সংক্রমণের প্রমাণ দিচ্ছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন করোনা সংকট সহসা কাটছে না, এমনটা ধরেই ব্যবস্থা নিতে হবে। এটা কিন্তু অনেকদিন সময় লাগবে কোভিড থেকে আমাদের মুক্ত হতে, এবং জনগণ এখানে তার নিজকে প্রোটেক্ট করার জন্য তাকে দায়িত্ব নিতে হবে। টিল দি হোল কান্ট্রি 80% লোক ভ্যাকসিনেটেড হয়। ওই পরীক্ষায় ৫০টি নমুনার ৪০টিতে করোনার ভারতীয় ধরন আর ৮টিতে পাওয়া গেছে বিটা বা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, তবে একটির ধরন অজানা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনায় গত ২৪ ঘন্টাতে ৩৪ জন মারা গেছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৮৮৭ জন। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় ১৮,১৫১টি। এতে করোনা শনাক্তের হার শতকরা ১০.৪%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৮,০৭,৮৬৭ জনের। ২৪ ঘন্টায় ৩৪ জন সহ মারা গেছে মোট ১২,৭৫৮ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১,৭২৩ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৭,৪৭,৭৫৮ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টাতে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৬ জনের প্রাণ গেছে। এদের মধ্যে ৯ জন সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের। এদিকে সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে সাতক্ষীরায় শুরু হচ্ছে ১ সপ্তাহের লকডাউন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ড ও আইসিইউতে মারা গেছে ১৬ জন। এদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ও উপসর্গ ছিল ৬ জনের। মারা যাওয়া ৯ জনই চাঁপাইনবাবগঞ্জের আর রাজশাহীর ৬ জন। সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে। পরিস্থিতি মোকাবিলায় শনিবার সকাল ৬টা থেকে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ রোধে কড়াকড়ি খুলনাতেও। ৪ থেকে ১০ জন পর্যন্ত জেলা সদর, খালিশপুর, সোনাডাঙ্গা থানা ও রূপসা উপজেলায় চলবে বিধিনিষেধ। মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি সময়টা মানুষ বেশিরভাগ কিন্তু খুব বেশি পরিমাণে বিভিন্ন পর্যটন কেন্দ্রে, সমুদ্র সৈকতে এবং বিশেষ করে ইন্ডিয়াতে
বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, চিকিৎসা সেবা নিতে গিয়েছে। আমরা মনে করেছিলাম করোনা হয়তো চলে গেছে, তো আসলে কিন্তু আমাদের ভিতরেই কিন্তু এটা বিস্তার লাভ করেছে। ফলে আমরা খুব বেশি সতর্কতামূলক জায়গায় আমরা যেতে পারি। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার সাতচি গ্রাম লকডাউন বুধবার থেকে, তবে অনেকে মানছে না বিধিনিষেধ। প্রশাসনের নজরদারিও কম। নওগাঁ পৌরসভা, নিয়ামতপুর উপজেলা এবং ঝিনাইদহের সীমান্তবর্তী বাউলি গ্রামেও চলছে লকডাউন। এদিকে দিনাজপুর সদরে করোনা শনাক্তের হার শতকরা ৭৭.14%। দিলশা দেনি, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এ পর্যায়ে জানাচ্ছি 2021-22 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেট ব্যবসা বাণিজ্য বান্ধব। এটি বাস্তবায়িত হলে করোনাকালে বেকার হওয়া জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমনটাই বললেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজস্ব বাড়াতেই ব্যবসায়ীদের কর ছাড় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পরের দিন অর্থমন্ত্রীর ঘটা করে সংবাদ সম্মেলন করা রেওয়াজের অংশ, কিন্তু করোনার কারণে আ.হ.ম মুস্তফা কামাল শুক্রবার তা করলেন ভার্চুয়ালি। এতে অন্যদের মধ্যে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। ব্যাংকিং খাতের জন্য শুরুতেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় 6,03,881 কোটি টাকার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্ব দেয়া হয়েছে, কারণ কলকারখানা সচল হলে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। ব্যবসায়ের সুযোগ নেওয়া মানে হচ্ছে উৎপাদনে যাওয়া। উৎপাদনে গেলেই সেই উৎপাদনটি ঘটাবে আমাদের দেশের জনগোষ্ঠী। তাদেরকে যদি কোনো কর্মসংস্থান সৃষ্টি না করেন, তাহলে কিভাবে এগুলো তারা রান করবে? সেই জন্য আমরা মনে করি ব্যবসায়ীরাই এই কাজটি করবে। ব্যবসায়ীদের জন্য কেন কর ছাড় দেয়া হয়েছে তার ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী। পুরোটাই হচ্ছে ব্যবসা বান্ধব। ব্যবসায়ী বান্ধব হলে আমি মনে করি যে ব্যবসায়ীরা সেই সুযোগ নেবে। ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, মূসক বলেন, এগুলা কমাবো। অবজেক্টিভটা হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেশনটাকে ম্যাক্সিমাইজ করা। মুস্তফা কামাল বলেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা যে প্রভিশনটি রেখেছিলাম সেটি হলো অপ্রদর্শিত আয়। যদি এটা প্রফিটেবল হয়, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো এটা আবার অব্যাহত রাখার জন্য। এই মুহূর্তে এটা নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটাই আছে। কেউ বলে যে এটা রাখেন, কেউ বলে রাখবেন না। ইকুইটেবল জাস্টিস এনশিওর করা যাবে না যদি এটা যদি অব্যাহত থাকে। এই সমস্ত জিনিস চিন্তা করে আমরা এই আরো 1 মাস আমরা এখন দেখবো আবার। ঘাটতি পূরণে বড় অঙ্কের ঋণে কোনো সমস্যা নেই বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। আমরা উন্নয়নশীল দেশ, ঘাটতি বাজেট হবে। গত 10 বছরের বাজেটের সার্বিকভাবে আমরা ইতিবাচক ধারা অব্যাহত রেখেছি ডিসপাইট কোভিড ডিস্টারবেন্স। আর অর্থের যোগান দেওয়া অতি পরিচিত পথ, নতুন কোনো পথ নয়। আমাদেরকে অভ্যন্তরীণ বাইরে থেকে আমাদেরকে ধার করতে হবে। বাজেট বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার বেশ সফল, এবারও তার ব্যতিক্রম হবে না বলে দৃঢ়তা প্রকাশ করেন অর্থমন্ত্রী। আমাদের টেকনিক্যাল এডুকেশন অনেক বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে জীবন জীবিকার স্বচ্ছ কোনো রূপরেখা নেই। সামষ্টিক অর্থনীতির কাঠামোতে রয়েছে দুর্বলতা, এমনটাই বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা ইতিবাচক বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রচারিত হচ্ছে এবং প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেট উপস্থাপনের পরদিন নিজেদের পর্যালোচনা তুলে ধরল বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুধুমাত্র একটি হবে। রাজধানীর একটি হোটেলে শুক্রবার সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে বলা হয়, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে যে বরাদ্দ দরকার প্রস্তাবিত বাজেটে তা দেওয়া হয়নি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও রয়েছে সন্দেহ। রাজস্ব আহরণের মাত্রাটা কিংবা লক্ষ্যমাত্রাটা সেটা আমরা দেখছি যে তা এখানে বলা হয়েছে যে 10% বৃদ্ধি পাবে 2021-এর সংশোধিত বাজেটের তুলনায়। কিন্তু আমরা সিপিডি থেকে যে হিসাবটি করেছি তার প্রেক্ষিতে যদি আমরা দেখি 30.5% বৃদ্ধি হবে এবং বোধগম্য রাজস্ব আহরণ করাটা এই পরিমাণে সেটা কতখানি কষ্টকর হবে, যেহেতু আমরা গত কয়েক বছর থেকেই দেখছি যে এই ঘাটতিটা আসলে পূরণ করা সম্ভব হয় না। করোনা বাস্তবতায় সামাজিক নিরাপত্তায় কাঙ্ক্ষিত অর্থ দেয়া হয়নি বলেও মনে করে সিপিডি। বাস্তব অবস্থার প্রেক্ষিতে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, প্রবৃদ্ধিটা আরো অনেক বেশি আমাদের করতে হবে। সেটা করতে গেলে যে প্রাতিষ্ঠানিক দক্ষতা, সক্ষমতার দরকার
সেটা কিন্তু আমরা গত কয়েক বছরে দেখিনি এবং এই বছরেও সেটা হয়ে যাবে এই করোনাকালীন, সেটা আমরা মনে করি না। সুতরাং সেদিক থেকে আমরা বলছি যে একটা কাঠামোগত দুর্বলতা নিয়ে বাজেটটাকে পেশ করা হয়েছে। গবেষণা সংস্থাটি বলছে মেগা প্রকল্পগুলোর কারণে অন্যান্য প্রকল্প উপেক্ষিত হয়েছে। আমার চোখে সবচেয়ে বেশি লাগবে তখনই যখন আমি দেখব যে কয়রার মতো এলাকাতে সাধারণ মানুষ ছোট্ট একটা বাঁধের জন্য আন্দোলন করে, কিন্তু অন্য ক্ষেত্রে বড় প্রকল্পের জন্য টাকা বরাদ্দ দেওয়ার পরও তারা সেটি খরচ করতে পারে না। যেমন বিদ্যুতের ক্ষেত্রে এখন আমরা বলা হচ্ছে যে বিদ্যুতে আমাদের বাড়তি বিদ্যুৎ রয়েছে, কিন্তু মেগা প্রকল্পের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা। তবে ঊর্ধ্বমুখী প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর বড় বড় শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধির ইতিবাচক ধারা দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে মত দেন সিপিডির বিশেষজ্ঞরা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনা সংকটকালে প্রস্তাবিত বাজেট সময়োপযোগী জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন এই বাজেট সর্বমহলে প্রশংসিত হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথাই জানিয়েছেন তিনি। প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটির বক্তব্য বিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী, তারা সরকারের ভালো কিছু দেখে না। সময়োপযোগী, ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের অংশগ্রহণে নিশ্চয়তা সহ সময়োপযোগী সংকটকালীন একটা বাস্তবধর্মী বাজেট। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয়। শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এই বাজেট কাল্পনিক, এটি বাস্তবসম্মত নয়। সুস্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে। ইহা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। দর্শকের পর্যায়ে দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি, আমার সঙ্গেই থাকবেন। জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 7 জনের প্রাণ গেছে। শুক্রবার বিকেলে জামালপুরের বক্সিগঞ্জের মেরুরচর ইউনিয়নের পূর্ব কাকুরিহারা গ্রামে আর বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় 2 জন। উপজেলার উত্তর মাইজহানিতে মারা গেছে আরও 1 জন। এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 2টি গ্রামে বজ্রপাতে মা ও ছেলেসহ প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। প্রস্তাবিত বাজেটের নেতিবাচক প্রভাব পড়েনি রাজধানীর বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। তবে করোনার কারণে আমদানি কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম বেড়েছে। প্রায় প্রতি বছরই বাজেট ঘোষণার পরপরই কারণে অকারণে বেড়ে যায় নিত্যপণ্যের দাম, কিন্তু অঘোষিত এই নিয়মের অনেকটাই ব্যত্যয় ঘটেছে এবার। তেল বিক্রি হচ্ছে আগের নির্ধারিত দামেই, চাল গত মাসের বাড়তি দামই স্থিতিশীল রয়েছে। মিনিকেট হলো 60 টাকা, আড়াইশ হলো 48-50 টাকা, আর আপনার নারিশ আছে 60-65 টাকা, পলা হচ্ছে 85-90 টাকা। এখন তো নতুন মাল আসে নাই, আমরা পুরান রেটের মাল আছে, পুরান রেটে বিক্রি করতেছি। বাজেটে যদি দাম কমে যায় ওটা জিনিসের দাম কমে না, কিন্তু যেটা বেড়ে যায় ওই বাজেটে পরের দিনই বাড়ায় দেয়। পেঁয়াজের বাজারে করোনার প্রভাব পড়েছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসছে না অতি প্রয়োজনীয় এই পণ্য, তাই দেশি পেঁয়াজ বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। সামনে ঈদুল আজহা আসছে, সে সময় পেঁয়াজের মূল্যটা আরও একটু ঊর্ধ্বগতি হতে পারে, সে কারণে আমি বাজার ঘুরে ঘুরে যেখানে একটু কম পাবো সেখান থেকে আমি কিনে নেব। হঠাৎ করে করোনা মহামারীর কারণে ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ করে দিয়েছে, তার জন্য বাংলাদেশে বর্তমানে এই বাংলাদেশি পেঁয়াজটাই আছে, তাছাড়া অন্য কোনো রাষ্ট্রের পেঁয়াজ নাই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে মাছের বাজারে। দেশের দক্ষিণাঞ্চলের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় চিংড়ি সহ বেশ কিছু মাছের সরবরাহ কমেছে। সাতক্ষীরা যে পানিটা তো বাইসে গেছে, বাইরে গেছে। বড় মাছের দাম একটু বেশি আর ছোট মাছের দাম একটু তুলনামূলকভাবে স্থিতিশীল আছে আর কি। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 600 ও 900 টাকা কেজি দরে। আগের সপ্তাহের চেয়ে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।
দর্শক সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবে নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর জানাচ্ছি। টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে অনুমোদনহীন করোনার টিকা কেনার চুক্তি করেছে ভারত। এদিকে করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনের কারণে বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতে বৃহস্পতিবার করোনায় মারা গেছে 2000-এর বেশি মানুষ। মহামারী মোকাবিলায় এবার দেশীয় প্রতিষ্ঠান বায়োলজিক্যাল এর উদ্ভাবিত একটি নামহীন অননুমোদিত টিকার 30 কোটি ডোজ কেনার চুক্তি করেছে কেন্দ্রীয় সরকার। যদিও 2 ধাপের পরীক্ষায় এই টিকার কার্যকারিতার ফল মিলেছে। বর্তমানে 3য় ধাপের পরীক্ষা চলছে। উহানের গবেষণাগারের 3 কর্মী সহ 9 ব্যক্তির মেডিকেল রেকর্ড প্রকাশ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এই 9 জনের তথ্য থেকেই করোনা ভাইরাস উহানের গবেষণাগার থেকে প্রথম ছড়িয়েছে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করেন তিনি। যুক্তরাজ্যে শনাক্ত করোনার ধরন আলফার তুলনায় ভারতের ডেল্টা ধরনটি অতি সংক্রামক আর রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি বেশি বলে এক গবেষণায় জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড। এই অবস্থায় 21 জুন যুক্তরাজ্যের লকডাউন তুলে নেওয়ার পর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যেও বেড়েছে করোনার সংক্রমণ। রাজ্য কর্তৃপক্ষের দাবি, ডেল্টা ধরনের কারণেই সম্প্রতি মেলবোর্নে করোনার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। এদিকে রাশিয়ার গবেষকরা জানিয়েছেন, পরীক্ষায় করোনার টিকা স্পুটনিক ভি ও অ্যাস্ট্রাজেনেকার ডোজের মিশ্রণে এখন পর্যন্ত নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। করোনা সংকট বিশ্বব্যাপী খাবারের দাম গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এতে বলা হচ্ছে, গত মে মাসে বিশ্ববাজারে খাবারের দাম বৃদ্ধির সূচক সর্বোচ্চ 127.1 পয়েন্ট রেকর্ড করা হয়, যা চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় শতকরা 4.8 ভাগ বেশি। মূলত ভোজ্য তেল, চিনি ও দানাশস্যের দাম বাড়ার কারণেই সামগ্রিকভাবে খাবারের দাম বেড়েছে। এছাড়া প্রোটিনজাত খাবারের চাহিদা বাড়লেও উৎপাদন না বাড়ায় দাম বেড়েছে এ ধরনের খাবারের। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে তার আগে থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনার শতকরা 80 ভাগ ভারতীয় ধরন, সীমান্ত জেলায় বাড়ছে মৃত্যু। প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব, উৎপাদন কর্মসংস্থান বাড়বে আশা অর্থমন্ত্রীর। বাজেটে কাঠামোগত দুর্বলতা, নেই জীবিকার রূপরেখা, সিপিডির পর্যালোচনা। সংকটে সময়োপযোগী বাজেট বললেন কাদের, কাল্পনিক মন্তব্য ফখরুলের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমাদের সঙ্গে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন facebook.com/diptnews এই ঠিকানায় যোগ।